বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জর্জ এস ক্লাসেনের লেখা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটি। এই পৃথিবীতে প্রতিটি মানুষ কিছু না কিছু পেতে চায়। কেউ খ্যাতি, কেউ প্রতিপত্তি, কেউ ভালোবাসা, আর সবচেয়ে সাধারণ আকাঙ্ক্ষা হল ধন সম্পত্তি, যা আমাদের নিরাপত্তার অনুভূতি দেয়, সেই অর্থ যা আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। কিন্তু কখনো কি আপনি থেমে ভেবে দেখেছেন যে আমাদের মধ্যে কিছু লোক কেন তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে যখন বাকিদের জীবন কেবল আপোস করে চলে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের চিন্তাভাবনায়, আমাদের সিদ্ধান্তে এবং সেই জ্ঞানে যা আমাদের কোনো স্কুল বা কলেজে শেখানো হয় না। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি বই যা পড়ে লাখ লাখ মানুষ তাদের আর্থিক জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। জর্জ স্যামুয়েল ক্লাসেনের লেখা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। কখনো ভেবে দেখেছেন যে অনেক সময় অনেক পরিশ্রম করার পরও টাকা আমাদের কাছে কেন টেকে না? কেন কিছু লোক অল্প আয় করে এগিয়ে যায় আর কিছু লোক বেশি আয় করা সত্ত্বেও সমস্যায় থাকে? এর উত্তর আমরা পাই ব্যাবিলনের সেই গলিগুলোতে, যেখানে এক সাধারণ মানুষ আরকাদ বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হয়ে ওঠে। কিন্তু কিভাবে? কোনো লটারি নয়, কোনো শর্টকাটও নয়, শুধু কিছু সহজ নীতি যার সময়ের সাথে কখনো পুরনো হয় না। এই বইটি কোনো অর্থশাস্ত্রের বিরক্তিকর তত্ত্ব নয়, বরং এটি একটি আবেগঘন এবং বাস্তব জীবনের যাত্রা। এতে সেই কথাগুলো আছে যা একজন বাবা তার ছেলেকে শেখাতে চান, সেই শিক্ষা যা একজন বন্ধু তার সবচেয়ে কাছের বন্ধুকে দিতে চায়। এই বইটি আপনাকে শেখাবে টাকা কিভাবে কাজ করে এবং তার চেয়েও বড় কথা, কিভাবে আপনি টাকাকে আপনার জন্য কাজ করাতে পারেন। আমাদের উদ্দেশ্য কেবল আপনাকে এই বইটির সারসংক্ষেপ দেওয়া নয়। আমরা চাই যে যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন আপনার ভেতরে কিছু পুরনো বিশ্বাস ভেঙে যাক যা আপনাকে আটকে রাখে, এবং একই সাথে কিছু নতুন চিন্তাভাবনা জন্ম নিক যা আপনাকে উঠতে সাহায্য করবে। কারণ আসল সম্পদ কেবল ব্যাংক অ্যাকাউন্টে থাকে না, তা থাকে আপনার মানসিকতায়। আর এই মানসিকতাই আপনাকে শেখায় যে ইটস নট অ্যাবাউট হাউ মাচ ইউ আর্ন, ইটস অ্যাবাউট হাউ ওয়াইজলি ইউ ম্যানেজ হোয়াট ইউ হ্যাভ। আজকের এই বইটি আপনার আর্থিক জীবনকে এমন একটি দিশা দিতে পারে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। জীবনে ধনী হওয়ার আকাঙ্ক্ষা সবারই থাকে, কিন্তু ধনী মানসিকতা রাখাই আসল শুরু, আর সেই শুরুটা আপনি আজই করতে পারেন। সুতরাং যদি আপনি সেই জ্ঞানকে গ্রহণ করতে প্রস্তুত হন যা পরীক্ষিত, প্রমাণিত এবং আবেগগতভাবে সংযুক্ত করে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আপনি কেবল একটি বই শুনবেন না, বরং একটি নতুন চিন্তা, একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং একটি নতুন আশা পাবেন। তাহলে চলুন আজই অমূল্য বইটির যাত্রা শুরু করি এবং ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষের মতো কিছু শিখে, কিছু বদলে, কিছু হয়ে উঠি। অধ্যায় 1, সোনার আকাঙ্ক্ষী মানুষ। এক সময়ের কথা, প্রাচীন নগরী ব্যাবিলনের ঝলমলে পথঘাট আর উঁচু দেয়ালগুলোর মাঝে দুজন সাধারণ মানুষ তাদের জীবনের বাস্তবতার সাথে যুদ্ধ করছিলেন। একজন ছিলেন বানসির, একজন পরিশ্রমী রথনির্মাতা যিনি দিনরাত ঘাম ঝরাতেন, কিন্তু তার কোষাগার সবসময় শূন্য থাকত। অন্যজন ছিলেন তার বাল্যবন্ধু কবি, যিনি একজন সঙ্গীতক যার আঙুল বাঁশিতে জাদু ছড়াত, কিন্তু প্রয়োজনের সময় তার কাছেও কিছু ছিল না। তারা দুজন একটি দেয়ালের পাশে বসেছিলেন, ক্লান্ত এবং কিছুটা হতাশ। আকাশ পরিষ্কার ছিল, সূর্য ঝলমল করছিল, আর ব্যাবিলনের গলিগুলোতে বাণিজ্য, ঐশ্বর্য আর জাঁকজমকে জৌলুস ছিল। কিন্তু তাদের ভেতরে একটি প্রশ্ন ছিল, আমরাও তো পরিশ্রম করি, তাহলে আমাদের কাছে কখনো টাকা কেন টেকে না? এই প্রশ্নটি কেবল একজন মানুষের নয়, বরং আমাদের সবার। আমরাও বানসির আর কবির মতো জীবনের দৌড়ে লেগে থাকি। দিনভর কাজ করি, কখনো কখনো সপ্তাহ, মাস আর বছর পার হয়ে যায়, কিন্তু কোনো সঞ্চয় হয় না, বিনিয়োগের নামগন্ধও থাকে না, এবং প্রয়োজন পড়লে অন্যের কাছে হাত পাততে হয়। এই কারণেই এই গল্পটি এত সত্যি আর এত গভীর মনে হয়, কারণ এতে সেই একই অনুভূতিগুলো আছে যা আমরা প্রতিদিন অনুভব করি: ক্লান্তি, হতাশা
এবং ভেতরে ভেতরে একটি প্রশ্ন যে আমিও কি কখনো ধনী হতে পারবো। যখন বানসির আর কবি এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন তখন তাদের একটি নাম মনে পড়ে, আরকাদ। সে আরকাদ যে একসময় তাদের মতো একজন সাধারণ ছেলে ছিল, কিন্তু আজ সে ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়েছে। লোকেরা তার সম্পদের গল্প শোনায়, তাকে সম্মান করে এবং সবচেয়ে বড় কথা, সে খুশি, সন্তুষ্ট এবং অন্যের সাহায্য করে। বানসির আর কবির মনে হয় যে যদি আরকাদ ধনী হতে পারে তাহলে হয়তো তারাও পারবে। কিন্তু তখন প্রশ্ন জাগে, কিভাবে? ধনী হওয়া কি কেবল ভাগ্যবানেরাই পায়? জন্ম থেকে কি আমাদের কোনো বিশেষ প্রতিভা নিয়ে আসতে হয়, নাকি ধনী হওয়াটা শেখার বিষয়? এই চিন্তায় তাদের এই বুঝতে বাধ্য করে যে আমাদের দারিদ্র্য আমাদের পরিশ্রমের অভাব নয়, বরং জ্ঞানের অভাব। আর যখন এই কথাটি হৃদয় দিয়ে অনুভূত হয় তখন তাদের ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করে। একটি ছোট্ট স্ফুলিঙ্গ, আশার একটি নতুন আলো। আজও আমাদের মধ্যে অনেকেই এই একই প্রশ্ন নিয়ে বেঁচে আছি। আমাদের মোবাইল আছে, ইন্টারনেট আছে, কাজ আছে, কিন্তু আমাদের কি টাকাকে বোঝার মতো বুদ্ধি আছে? আমরা টাকা কামাই, কিন্তু তা সামলাতে জানি কি? বানসি আর কবির এই গল্প আমাদের নিজেদের জীবনের আয়না দেখায়। এটি আমাদের বলে যে প্রতিটি মানুষের ভেতরে ধনী হওয়ার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু খুব কম লোকই সেই আকাঙ্ক্ষাকে লক্ষ্যে পরিণত করতে পারে। আর এটি কেবল তখনই ঘটে যখন আমরা বুঝি যে টাকা উপার্জনের আগে আমাদের টাকার ভাষা বুঝতে হবে। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হলো যে এটি আমাদের দোষারোপ করে না, লজ্জা দেয় না, বরং এটি আমাদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে দূর করার পথ দেখায়। এটি আমাদের বলে যে যদি আমরা শিখতে প্রস্তুত থাকি তাহলে আমরাও আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করতে পারি। তো আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন, এক মুহূর্তের জন্য থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আপনিও কি টাকার এই প্রাচীন অথচ সবচেয়ে সত্য ভাষা শিখতে চান? আপনিও কি আপনার কোষাগারে সমৃদ্ধি দেখতে চান? কেবল টাকা দিয়ে নয়, বরং এমন একটি বুদ্ধি দিয়ে যা জীবনকে সহজ করে দেবে। এই গল্প, এই অনুভূতি, এই শুরু সেই যাত্রার যেখানে একজন সাধারণ মানুষ চিন্তা আর বুদ্ধি দিয়ে অসাধারণ হয়ে উঠতে পারে। চলুন এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাই, কারণ সত্যিকারের সমৃদ্ধির পথ আজ থেকেই শুরু হতে পারে। অধ্যায় 2, ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। ব্যাবিলনের ধুলোমাখা পথগুলোতে যেখানে পরিশ্রমের মূল্য বোঝানো হতো, সেখানেই একটি নাম ছিল যা তার ধন, জ্ঞান এবং বিচক্ষণতার কারণে পুরো নগরে এক বিশেষ পরিচিতি লাভ করেছিল, আরকাদ। তিনি কোনো রাজা ছিলেন না বা কোনো উচ্চ বংশের সদস্য ছিলেন না, তবুও লোকেরা তাকে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বলতো। কিন্তু তার আসল পরিচিতি তার কোষাগার থেকে নয়, বরং তার চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা থেকে এসেছিল। অনেক দিন আগের কথা, বানসি আর কবি নামক 2 তরুণ বন্ধু তাদের দারিদ্র্য এবং অসন্তোষ নিয়ে আরকাদের কাছে পৌঁছালো। তাদের চোখে প্রশ্ন ছিল, আমরাও তো পরিশ্রম করি, কিন্তু কেন আমাদের কাছে আরকাদের মতো ধন নেই? এবং এই প্রশ্ন প্রতিটি মানুষের, যারা দিনরাত কাজ করে কিন্তু আর্থিক নিরাপত্তা থেকে দূরে থাকে। আরকাদ হাসলেন। তিনি দেখলেন এই তরুণদের মধ্যে সেই একই কৌতূহল আছে যা একসময় তার মধ্যেও ছিল। আর এখান থেকেই শুরু হলো এক কথোপকথন যা শুধু বানসি আর কবিরই জীবন বদলে দেয় না, বরং প্রতিটি মানুষের চোখ খুলে দিতে পারে যারা টাকা উপার্জনের পিছনে ছোটে কিন্তু টাকা সামলাতে জানে না। আরকাদ জানালেন যে তিনিও একসময় একজন সাধারণ লিপিকার ছিলেন, যিনি সারাদিন অন্যের লেখালেখি করতেন এবং বিনিময়ে সামান্য কিছু আয় করতেন। কিন্তু একদিন তিনি নিজেকে একটি কঠিন প্রশ্ন করলেন, আমি আর কতদিন অন্যের জন্য কাজ করব এবং আমার জীবন এভাবেই কাটিয়ে দেব? সেই দিন থেকে তার চিন্তাভাবনা বদলে গেল। তিনি সম্পদকে কেবল টাকা নয়, বরং একটি নিয়মানুবর্তিতা হিসেবে দেখতে শুরু করলেন। তিনি বুঝলেন যে টাকা উপার্জন করা সহজ হতে পারে, কিন্তু তাকে ধরে রাখা এবং বাড়ানো সেটাই আসল জ্ঞান। একটি খুব বিশেষ কথা যা তিনি শিখেছিলেন তা হল, প্রত্যেকের উচিত তাদের আয়ের একটি ছোট অংশ নিজের জন্য রাখা। হ্যাঁ, এই কথাটি শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যখন কোনো মানুষ এটিকে তার জীবনে প্রয়োগ করে তখন সে আসল পরিবর্তন অনুভব করে।
তিনি বলেন যে আ পার্ট অফ অল ইউ আর্ন ইজ ইয়ার্স টু কিপ, মানে যা কিছু আপনি উপার্জন করেন তার কিছু অংশ সবার আগে নিজের জন্য বাঁচান। যখন বানসি আর কবি এই কথা শুনলেন তখন তারা বললেন, আমাদের উপার্জিত টাকা তো সবই খরচ হয়ে যায়, নিজের জন্য কি বাঁচাবো? আরকাদ হেসে বললেন, এটাই তো এক গরিব আর এক ধনীর চিন্তাভাবনার পার্থক্য। গরিব খরচ করে আর যা বাঁচে তা রাখে, যখন ধনী প্রথমে বাঁচায় এবং তারপর যা বাঁচে তা দিয়ে খরচ করে। তার কথায় অভিজ্ঞতা ছিল আর এক এমন সত্য ছিল যা আমরা সবাই নিজেদের জীবনে বহুবার অনুভব করি কিন্তু উপেক্ষা করি। আরকাদ জানালেন যে কিভাবে তিনি ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে আর্থিক সাফল্যের দিকে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি কেবল টাকা জমা করতেন না, বরং বুদ্ধিমানের মতো বিনিয়োগ করতেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভুল থেকে শিখতেন। তাকেও প্রতারিত হতে হয়েছিল, ভুল সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু প্রতিবারই তিনি একটি নতুন শিক্ষা পেয়েছিলেন। তিনি জানালেন যে আসল ধনী হওয়া শুধু সম্পদ নয়, বরং নিয়মানুবর্তিতা, ধৈর্য এবং আর্থিক জ্ঞানের নাম। তিনি বলেন যে ধন এমনভাবে আসে না যেমন কোনো জাদুর কাঠি ঘোরালে আসে। এটি আসে ধারাবাহিক প্রচেষ্টা, সঠিক পছন্দ এবং বৃদ্ধির আকাঙ্ক্ষা থেকে। আরকাদের গল্প কেবল বানসি আর কবিকেই পরিবর্তন করে না, বরং প্রতিটি মানুষকে জাগিয়ে তোলে যারা আজও তাদের আর্থিক যাত্রা নিয়ে দ্বিধায় আছে। এটি কেবল অনুপ্রেরণা নয়, বরং একটি নম্র স্মারক যে যদি আমরা সঠিক চিন্তা এবং সঠিক অভ্যাস গ্রহণ করি তাহলে আমরাও আমাদের জীবনকে যেমন চাই তেমনভাবে করে তুলতে পারি। আপনি যারা এই ভিডিওটি দেখছেন, সম্ভবত আপনার মনেও সেই একই প্রশ্ন আছে যা বানসি আর কবির মনে ছিল। আমি কবে ধনী হব? উত্তর সোজা, যখন আপনি চিন্তা করবেন, বুঝবেন এবং নিজের থেকে শুরু করবেন। আরকাদের মতো আপনিও আজ এই সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কেবল কাজ করার জন্য নয়, বরং বুদ্ধিমানের মতো উপার্জন এবং বৃদ্ধির জন্য বাঁচবেন। আর এটাই হবে আপনার ধন সম্পত্তির দিকে প্রথম পদক্ষেপ, কারণ ধন সম্পত্তি কোনো উত্তরাধিকার নয়, এটি একটি পছন্দ। আপনি কি সেই পছন্দকে গ্রহণ করতে প্রস্তুত? অধ্যায় ৩, পাতলা কোষাগারের প্রতিকার। ব্যাবিলনের তপ্ত বালি, উটের শাড়ি আর বাজারের কোলাহলের মাঝে এক সাধারণ মানুষের গল্প শুরু হয়। এমন একজন মানুষ যিনি জীবনের সমস্ত চেষ্টা সত্ত্বেও নিজের কোষাগার পূর্ণ করতে পারছিলেন না। প্রতি সকালে নতুন আশা, প্রতি সন্ধ্যায় এক অপূর্ণ আকাঙ্ক্ষা। পরিশ্রম করেন, দিনরাত ঘাম ঝরান, কিন্তু মাসের শেষে পকেট তখনও খালি থাকে। এই গল্পটা কেবল সেই মানুষের নয়, বরং আমাদের সবার। আমরা আয় করি কিন্তু সঞ্চয় করতে পারি না। টাকা আসে আর বালির মতো পিছলে যায়। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে যখন লোকেরা ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি আরকাদের কাছে পৌঁছায়, তখন তিনি হাসেন। তার মুখ উজ্জ্বল, কিন্তু তাতে অহংকার নেই, বরং অভিজ্ঞতার শান্তি প্রতিফলিত হয়। তিনি বলেন, ধনী হওয়া ভাগ্য নয়, এটি একটি শিল্প, আর এই শিল্প যে কেউ শিখতে পারে। আরকাদ তাদের সেই 7টি রহস্য শোনান যা তাকে একজন দরিদ্র লেখক থেকে শহরের সবচেয়ে ধনী মানুষে পরিণত করেছিল। তার কণ্ঠে যে আত্মবিশ্বাস ছিল তা শ্রোতাদের হৃদয়ে প্রবেশ করে। তিনি বলেন যে যখন কোনো মানুষের কোষাগার পাতলা হয়ে যায়, অর্থাৎ যখন পকেটে টাকা টেকে না, তখন এর একটি প্রতিকার আছে। আর এই প্রতিকার কোনো ডাক্তারের ওষুধ নয়, বরং বিচক্ষণতা আর শৃঙ্খলার সমন্বয়। তিনি প্রথম শিক্ষা দেন এবং বলেন, প্রতিবার যখন তুমি আয় করো তার একটি ছোট অংশ নিজের জন্য রাখো। নিজের জন্য অর্থাৎ নিজের ভবিষ্যতের জন্য। লোকেরা অবাক হয়, আমরা তো সব কিছু নিজের জন্যই আয় করি। কিন্তু তিনি হাসেন এবং বলেন, যদি তুমি সব খরচ করে দাও তাহলে কি সত্যি তা তোমার হলো? আর তারপর শুরু হয় এক যাত্রা যা মানুষকে তার টাকার সাথে বন্ধুত্ব করতে শেখায়। তাকে জানায় যে টাকা উপার্জন করা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ তাকে সামলানো, বাড়ানো এবং বুঝে শুনে ব্যবহার করা। আরকাদের কথায় কোনো ভারী আর্থিক শব্দ থাকে না, কিন্তু প্রতিটি কথা হৃদয় স্পর্শ করে। তার কথাই সেই শ্রমিকও নিজেকে বুঝতে শুরু করে যে জীবনে কখনো টাকাকে নিয়ন্ত্রণ করেনি। সেই ব্যবসায়ীও ভাবতে শুরু করে যে অনেক আয় করেছে কিন্তু বিচক্ষণতা অর্জন করেনি।
যখন তিনি তার অভিজ্ঞতা থেকে বলেন যে স্টার্ট দ্য পার্স টু ফ্যাটেনিং, অর্থাৎ নিজের কোষাগার ভরার অভ্যাস করো, তখন মনে হয় যেন কোনো পুরনো বন্ধু আমাদের বোঝাচ্ছে, খরচ বন্ধ করো না, শুধু নিজেকে সবার আগে দিতে শেখো। তিনি শেখান যে খরচ চিনতে হবে, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয়র মধ্যে পার্থক্য করতে হবে। তিনি এও বলেন যে প্রতিটি বাঁচানো টাকাকে শুধু কোষাগারে পুঁচিয়ে রাখা উচিত নয়, বরং এমন পথ দেখাতে হবে যেখানে তা আরও টাকা তৈরি করতে পারে, অর্থাৎ বিনিয়োগ, কিন্তু বুদ্ধিমানের মতো, ভুল জায়গায় নয়। আর যখন তিনি বলেন যে নিজের জ্ঞান বাড়াও এবং তাদের কাছ থেকে শেখো যারা তোমার থেকে এগিয়ে আছে, তখন মনে হয় যেন ধনী হওয়া কেবল টাকা দিয়ে আসে না, তা আসে চিন্তা, বুদ্ধি আর সাহস থেকে। আরকাদের কথাগুলো সহজ কিন্তু গভীর অর্থপূর্ণ। আর যখন তিনি তার কথাগুলোকে সত্যিকারের গল্প আর অভিজ্ঞতার সাথে যুক্ত করেন, তখন তা কেবল কথা থাকে না, তা একটি প্রেরণা হয়ে ওঠে, একটি পথ দেখানো স্ফুলিঙ্গ। এই যাত্রায় শুধু টাকার কথা হয় না, বরং নিজের সাথে সম্পর্কের কথা হয়, আত্মসম্মান, আত্মনিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথা হয়। এই কারণেই এই জ্ঞান কেবল পুরনো দিনের কথা নয়, এটি আজও ততটাই প্রাসঙ্গিক। প্রতিটি মানুষের ভেতরে ধনী হওয়ার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু তার আগে দরকার একজন বুদ্ধিমান হওয়ার আকাঙ্ক্ষা। আর এই গল্প সেটাই দেখায়, কিভাবে একটি পাতলা কোষাগার ভরতে ভরতে আমরা আমাদের পুরো জীবনকে সাজিয়ে নিতে পারি। কারণ শেষ পর্যন্ত ধনী হওয়া শুধু মানিব্যাগে থাকে না, তা থাকে সেই চিন্তাভাবনায় যা প্রতিটি সিদ্ধান্তকে সঠিক পথে নিয়ে যায়। আপনিও কি আপনার কোষাগার মোটা করার এই শিল্পকে গ্রহণ করতে প্রস্তুত? অধ্যায় 4, সৌভাগ্যের দেবীর সাথে সাক্ষাৎ। ব্যাবিলনের ঝলমলে গলিগুলোতে যখন সূর্য অস্ত যেত, তখন একটি প্রশ্ন সবার মনে উকি দিত, কেন কিছু লোক প্রতিটি সুযোগে ভাগ্যের অধিকারী হয়, যখন বাকিরা শুধু সেই সুযোগকে দেখতেই থাকে? এই প্রশ্ন নতুন নয়, এটি শতাব্দীর পুরনো। মানুষ যখন থেকে ভাবতে শুরু করেছে, তখন থেকেই সেই বোঝার চেষ্টা করেছে যে সৌভাগ্য বা গুড লাক আসলে আসে কিভাবে। এটি কি কেবল ভাগ্যবানদের সম্পত্তি, নাকি একে ডাকাও যায়? এই চিন্তাভাবনা নিয়েই ব্যাবিলনের নাগরিকরা একদিন একটি পাবলিক স্কোয়ারে জড়ো হল, যেখানে দুই জ্ঞানী পুরুষ, আরকাদ, যিনি শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, এবং ভাগ্য, বিশ্বাসী লোকেরা নিজেদের মধ্যে বিতর্ক করছিল। সেখানে উপস্থিত সবার মনেই এই প্রশ্ন ছিল যে সৌভাগ্য কি কেবল ভাগ্যচক্র থেকে আসে, নাকি কেউ এটাকে নিজের জীবনে ডেকে আনতে পারে? অনেকে নিজেদের গল্প শেয়ার করলেন। কেউ বললেন যে তিনি সস্তায় জমি কিনেছিলেন, তারপর তার দাম আকাশ ছুঁয়েছিল। অন্য একজন বললেন যে তিনি হঠাৎ করে একজন উত্তরাধিকারীর কাছ থেকে সম্পত্তি পেয়েছিলেন। এই গল্পগুলোতে একটি জিনিস সাধারণ ছিল, এই লোকগুলো সুযোগকে ধরেছিল, কিন্তু বাকিরা শুধু দর্শক হয়ে বসেছিল। আরকাদ সেই ভিড়কে খুব মনোযোগ দিয়ে দেখলেন। তিনি অনুভব করলেন যে লোকেরা সৌভাগ্যকে কেবল একটি রহস্যময় শক্তি মনে করে, যেমন কোনো দেবতা যা কিছু লোকের প্রতি সদয় হয় আর বাকিদের উপেক্ষা করে। কিন্তু সত্যি কি এমনটি হয়? তারা বলে ফরচুন ফেভার্স দ্য বোল্ড, অর্থাৎ সৌভাগ্য তাদের সাহায্য করে যারা সাহসী হয়, যারা সিদ্ধান্ত নিতে ভয় পায় না। আরকাদ বললেন যে সৌভাগ্য কোনো জাদু নয়, বরং এটি একটি সুযোগ যা তাদের দরজায় কড়া নাড়ে যারা প্রস্তুত থাকে, সচেতন থাকে এবং যারা দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখে। তিনি একটি উদাহরণ দিলেন। একজন ব্যক্তিকে জানানো হয়েছিল যে কিছু লোক একটি জমি খুব সস্তায় বিক্রি করছে, কারণ তাদের তাৎক্ষণিক টাকার প্রয়োজন। সেই ব্যক্তি এই তথ্য শুনেছিলেন, কিন্তু ভেবেছিলেন যে কাল গিয়ে দেখবেন। কিন্তু পরের সকালে যখন তিনি পৌঁছালেন, ততক্ষণে জমি বিক্রি হয়ে গিয়েছিল এবং অল্প সময়ের মধ্যেই তার দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল। সেই সুযোগ তার দরজা পর্যন্ত এসেছিল, কিন্তু তিনি দরজা খুলতে দেরি করে দিয়েছিলেন। অন্যদিকে সেই একই তথ্যপ্রাপ্ত অন্য একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে গেলেন, চুক্তি করলেন এবং ভবিষ্যতের সম্পত্তির দখল নিলেন। আরকাদ বোঝালেন যে একেই সৌভাগ্যের দেবীর কৃপা বলা হয়, যা কেবল তাদের ওপরেই বর্ষিত হয় যারা দৃঢ় প্রতিজ্ঞ, সক্রিয় এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। এই গল্পের গভীর বার্তা হলো যে আমাদের মধ্যে প্রত্যেকেই নিজের জীবনে এমন অনেক সুযোগের মুখোমুখি হয়,
কিন্তু পার্থক্য শুধু এতটুকু যে কিছু লোক সেই মুহূর্তগুলোকে চিনতে পেরে সেগুলোকে ধরে ফেলে, আর বাকিরা সেগুলোকে ভাগ্যের নামে ছেড়ে দিয়ে হতাশায় হাত মলে। সুতরাং যদি আপনি চান যে আপনার জীবনেও সৌভাগ্য করা নাড়ুক, তাহলে সবার আগে আপনার মন থেকে আলস্য দূর করুন, আপনার ভয়কে পিছনে ফেলুন এবং প্রতিটি সুযোগকে এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা শুরু করুন যে এটি কি সেই সুযোগ যার জন্য আমি অপেক্ষা করছিলাম। কারণ জীবনের সুযোগ বারবার আসে না, এবং যখন তারা আসে তখন তাদের স্বাগত জানানোর যোগ্য ব্যক্তি সত্যিকারের ভাগ্যবান বলে বিবেচিত হন। তাই বন্ধুরা, মনে রাখবেন, সৌভাগ্য কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আমাদের প্রস্তুতি এবং সাহসের পুরস্কার, এবং এটি প্রতিটি মানুষকে পায় যারা সময় মতো পদক্ষেপ নেয়, চিন্তাকে কর্মে পরিণত করে এবং সুযোগকে ভাগ্যে রূপান্তরিত করে। আপনি কি আপনার ভাগ্যকে নিজেই ডাকার জন্য প্রস্তুত? কারণ ভাগ্য কখনো দূরে থাকে না, তাকে শুধু চিনতে এবং ধরতে হয়। অধ্যায় 5, স্বর্ণের 5টি নিয়ম। প্রত্যেকেই চায় যে তার কোষাগার যেন কখনো খালি না হয়। আমাদের সবার স্বপ্ন থাকে নিজের বাড়ি, একটি সুরক্ষিত ভবিষ্যৎ, সন্তানদের ভালো আপব্রিঙ্গিং এবং কখনো শেষ না হওয়া আর্থিক স্বাধীনতা। কিন্তু প্রায়শই এমনটি কেন হয় যে আমাদের কাছে টাকা আসে বটে কিন্তু টেকে না? কেন? কখনো কখনো সারা জীবনের পরিশ্রমের পরও আমরা আমাদের স্বপ্নগুলোকে কেবল দেখার মধ্যেই সীমাবদ্ধ রাখি। এর উত্তর পাওয়া যায় ব্যাবিলনের সেই প্রাচীন গলিগুলোতে, যেখানে একজন বৃদ্ধ এবং জ্ঞানী ব্যক্তি আরকাদ তার জীবনের সত্যগুলো একজন তরুণকে শেখান। একদিন একজন তরুণ আরকাদের কাছে আসে, যার চোখে খিদে, শুধু রুটির নয়, জ্ঞানেরও। সে জানতে চায় যে কিভাবে একজন সাধারণ মানুষ ধনী হতে পারে, এবং তার চেয়েও বড় কথা, নিজের সম্পদকে কিভাবে সামলে রাখতে পারে। আরকাদ হাসেন এবং সেই তরুণকে শোনান গোল্ডের 5টি নিয়ম, অর্থাৎ সেই 5টি নিয়ম যা শুধু টাকা উপার্জনের জন্য নয়, বরং তাকে সঞ্চয় এবং বাড়ানোর জন্য জরুরি। গল্পটি এমন একজন বাবারও, যিনি তার ছেলেকে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা দিতে চান। তিনি তাকে একটা থলিতে সোনার মুদ্রা এবং কিছু মাটির ফলক দেন, যার উপর লেখা ছিল সেই 5টি নিয়ম। ছেলেটি যখন প্রথমবার পৃথিবীতে যায় তখন সে টাকা তো খরচ করে ফেলে, কিন্তু নিয়মগুলোকে উপেক্ষা করে। ফলস্বরূপ সব কিছু হারিয়ে ফেলে। কিন্তু সময় তাকে শেখায়, এবং যখন সে ফিরে আসে তখন সে শুধু টাকা দিয়ে নয়, বরং অভিজ্ঞতা এবং বিবেচনায় ভরপুর থাকে। আরকাদ এটাই বোঝাতে চান যে টাকা একজন ভৃত্য, মালিক নয়। যদি তুমি তাকে সঠিকভাবে না সামলাও তাহলে সে তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু যদি তুমি তাকে বুঝে শুনে ভালোবাসা এবং শৃঙ্খলার সাথে সামলাও তাহলে সেই টাকাই তোমার জন্য কাজ করতে শুরু করবে, দিন রাত না থেমে। স্বর্ণের 5টি নিয়ম কেবল আর্থিক নীতি নয়, এগুলি জীবনের সেই চিন্তাভাবনা পরিবর্তন করার চাবিকাঠি যা আমাদের সীমাবদ্ধ রাখে। এই নিয়মগুলো আমাদের শেখায় যে প্রতিটি আয়ের একটি অংশ আমাদের নিজেদের জন্য বাঁচানো উচিত, যে আমাদের টাকাকে কেবল খরচ করার নয়, তাকে বাড়ানোর কৌশল শিখতে হবে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে দ্রুত ধনী হওয়ার লোভে আমরা প্রায়শই প্রতারকদের জালে আটকা পড়ি, এবং কিভাবে বিচক্ষণতার সাথে নেওয়া সিদ্ধান্ত অভিজ্ঞতার থেকে বড় হয়। এই গল্পে আবেগ আছে, একজন ছেলের আবেগ যে তার বাবার প্রত্যাশা পূরণ করতে চায়, একজন তরুণের আবেগ যে ধনসম্পদের রহস্য জানতে চায়, এবং একজন প্রবীণের আবেগ যে তার অভিজ্ঞতা দিয়ে পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে চায়। যখন আমরা এই জ্ঞানকে আমাদের জীবনে গ্রহণ করি তখন আমরা কেবল ধনী হই না, আমরা বুদ্ধিমান ধনী হই। আর এটাই একটি সাময়িক সফলতা এবং একটি আজীবন সম্পদের মধ্যে পার্থক্য। ভাবুন, যদি আজ আপনি এই 5টি নিয়মকে আপনার জীবনে গ্রহণ করেন তাহলে কাল আপনার ভবিষ্যৎ কতটা শক্তিশালী, কতটা সুরক্ষিত হতে পারে। টাকা তখন আপনার গোলাম হয়ে ওঠে যখন আপনি তাকে বুঝে শুনে প্রেম এবং ধৈর্যের সাথে আপনার জন্য কাজে লাগান। আর এটাই সেই শিক্ষা যা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন আমাদের 100 বছর ধরে শেখাচ্ছে, প্রতিটি জনমকে, প্রতিটি স্বপ্নদেশী ব্যক্তিকে। অধ্যায় 6, ব্যাবিলনের স্বর্ণ ঋণদাতা। একসময় কথা যখন ব্যাবিলন শহর প্রসারিত ও বাণিজ্যের কেন্দ্র ছিল। সেখানকার বাজারগুলিতে প্রতিদিন নতুন চুক্তি হতো, সোনা রূপার ঝনঝনানি শোনা যেত এবং লোকে তাদের ভাগ্য পরীক্ষা করতে বের হতো।
কিন্তু এই ভিড়ের মধ্যেও এমন কিছু লোক ছিল যারা শুধু টাকা উপার্জনের কথা ভাবত না, বরং বিচক্ষণতার সাথে টাকা বাড়ানোর চিন্তা করত। এমনই একজন ব্যক্তি ছিলেন মাথন, ব্যাবিলনের সবচেয়ে সম্মানিত এবং বিচক্ষণ স্বর্ণঋণদাতা। মাথন কোনো সাধারণ সুদের কারবারি ছিলেন না। তিনি সোনা কেবল তাদেরই দিতেন যারা তার বিশ্বাসকে বুঝত এবং তার শর্তাবলীকে সম্মান করত। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে তিনি কখনো আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নিতেন না। তিনি জানতেন যে সোনা কেবল কারো প্রয়োজন মেটানোর মাধ্যম নয়, বরং এমন একটি শক্তি যা যদি ভুল হাতে দেওয়া হয় তবে তা ধ্বংসের কারণ হতে পারে। তার কাছে প্রতিদিন অনেক লোক আসত, কেউ তাদের ব্যবসা বাড়ানোর জন্য, কেউ ঋণ শোধ করার জন্য, আবার কেউ তাদের স্বপ্ন পূরণের জন্য। কিন্তু মাথন সবার সাথে একই রকম আচরণ করতেন না। তিনি প্রতিটি ব্যক্তির কথার পেছনে লুকিয়ে থাকা উদ্দেশ্যগুলোকে চিনতে পারতেন। তিনি বুঝতেন যে টাকা সেখানেই উন্নতি লাভ করে যেখানে বুদ্ধিমত্তা, শৃঙ্খলা এবং পরিকল্পনা থাকে। একদিন রোদন নামের একজন বর্ষা নির্মাতা সৈনিক, যাকে রাজা সাহসিকতার পুরস্কার স্বরূপ একটি বড় অঙ্কের টাকা দিয়েছিলেন, মাথনের কাছে আসেন। তিনি তার সেই বন্ধুকে টাকা ধার দিতে চেয়েছিলেন যিনি বেকার ছিলেন এবং তার ব্যবসা শুরু করার কোনো অভিজ্ঞতাও ছিল না। রোদন চেয়েছিলেন যে মাথনের পরামর্শে তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে তাকে টাকা দেওয়া সঠিক হবে কিনা। তখন মাথন তাকে তার একটি চামড়ার থলিতে রাখা ঋণের রেকর্ডের ফলকগুলি দেখান। তিনি রোদনকে প্রতিটি ব্যক্তির গল্প বলেন, যিনি সময় মতো টাকা ফেরত দিয়েছিলেন এবং তাদেরও যারা কখনো ফেরত দেননি। তিনি একের পর এক উদাহরণ দিয়ে বোঝালেন যে কিভাবে আবেগে ভেসে দেওয়া টাকা প্রায়শই ডুবে যায় এবং কিভাবে বুঝে শুনে করা বিনিয়োগ বছরের পর বছর ফল দেয়। মাথনের কথোপকথন এমন একজন মানুষের মতো ছিল যিনি কেবল কোষাগারই নয়, মানুষের প্রকৃতিও বুঝতেন। তিনি বলেছিলেন, গোল্ড ক্লিংস টু দ্য প্রোটেকশন অব দ্য কষা সোনার, অর্থাৎ সোনা সবসময় তার কাছে থাকে যে সতর্ক এবং বিচক্ষণ। এটি এমন একটি শিক্ষা ছিল যা কেবল অর্থই নয়, সম্পর্কেকেও বুঝতে সাহায্য করে। এই গল্পের সারমর্ম ছিল এই যে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়াই সত্যিকারের ধনীর পরিচয়। যখনই কেউ আপনার কাছে টাকা চায়, তখন কেবল তার কথা শুনবেন না, তার উদ্দেশ্য, তার ক্ষমতা এবং তার সততাও যাচাই করুন। কারণ টাকা দেওয়া সহজ, কিন্তু তার সঠিক প্রত্যাবর্তন কেবল তখনই সম্ভব হয় যখন তা সঠিক জায়গায় লাগানো হয়। মাথনের শিক্ষা আজও ততটাই প্রাসঙ্গিক যতটা তখন ছিল। আমাদের সবার জীবনে এমন মুহূর্ত আসে যখন আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে কাকে সাহায্য করতে হবে, কাকে নয়। এবং সেই সময়ে যদি আমরা আমাদের হৃদয়ের চেয়ে আমাদের মস্তিষ্কের কথা বেশি শুনি, তাহলে আমরা কেবল আমাদের টাকা বাঁচাতেই পারি না, বরং আমাদের সম্পর্কগুলোকেও ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারি। এই গল্পটি কেবল ঋণ দেওয়ার পদ্ধতি শেখায় না, বরং এটি আমাদের মানুষকে বুঝতে, আবেগ চিনতে এবং টাকার আসল গুরুত্ব জানতে সাহায্য করে। কারণ টাকা কেবল এটি মুদ্রা নয়, এটি বিশ্বাস, বিচক্ষণতা এবং আত্মসংযমেরও প্রতীক। যদি আপনিও চান যে আপনার টাকা কেবল খরচ না হয়ে বৃদ্ধি পাক, শক্তিশালী হোক এবং আপনাকে সুরক্ষিত রাখুক, তাহলে মাথনের মতো ভাবতে শিখুন। তখন যুগ যাই হোক না কেন, ব্যাবিলনের বা আজকেল, আসল সমৃদ্ধি বোঝাপড়ার মধ্যেই লুকিয়ে থাকে। অধ্যায় 7, ব্যাবিলনের দেওয়াল। প্রাচীনকালের কথা, যখন ব্যাবিলন তার ধনসম্পদ, ব্যবসা এবং জ্ঞানের জন্য সারা বিশ্বে বিখ্যাত ছিল। উঁচু উঁচু প্রাচীর দ্বারা ঘেরা এই শহরটি কেবল বাইরের আক্রমণ থেকে সুরক্ষিত থাকত না, বরং এই প্রাচীরগুলো প্রতিটি নাগরিকের মনের সুরক্ষা এবং আত্মবিশ্বাসের প্রতীক ছিল। একসময় এমন এলো যখন শত্রুরা ব্যাবিলনকে ঘিরে ফেলল। চারদিক থেকে আক্রমণ শুরু হলো। শহরের ওপর সংকটের মেঘ ঘনিয়ে এলো। লোকে ভীত ছিল, কারণ বাইরের সেনাবাহিনী কেবল শক্তিশালীই ছিল না, তারা দিনরাত আক্রমণ করার জন্য প্রস্তুত দাঁড়িয়েছিল। কিন্তু তবুও ব্যাবিলন ভয় পায়নি। কেন? কারণ ব্যাবিলনের ছিল সেই প্রাচীরগুলো যা কেবল পাথর আর মাটির ছিল না, বরং একটি চিন্তাভাবনা, একটি পরিকল্পনা এবং দূরদর্শিতার উদাহরণ ছিল। এই প্রাচীরগুলো বহু বছর আগে তৈরি করা হয়েছিল, কখন শত্রু আসবে তা না ভেবেই, কিন্তু এই বিশ্বাসের সাথে যে একদিন কোনো বিপদ অবশ্যই আসবে এবং আমরা প্রস্তুত থাকব। ব্যাবিলনের এই প্রাচীর নির্মাণের গল্পটি নিজেই একটি অনুপ্রেরণা। যখন কোনো বিপদ দেখা যাচ্ছিল না, তখন সেখানকার নেতা, নাগরিক, শ্রমিক একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের শহরকে প্রতিটি সম্ভাব্য বিপদ থেকে সুরক্ষিত রাখতে হবে। কেউ প্রশ্ন করেনি যে কেনই প্রাচীর তৈরি করছি,
কেউ বলেনি যে এখন তো সব ঠিক আছে, পরে দেখব, কারণ তারা জানতো যে নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা। ভাবুন, আমাদের জীবনেও এমন কত বিপদ থাকে, আর্থিক সমস্যা, চাকরি হারানো, জরুরি অবস্থা, আর আমরা প্রায়শই ভাবি যে এখন তো সব ঠিক আছে, পরে দেখব। কিন্তু ব্যাবিলনের প্রাচীর আমাদের শেখায় যে প্রস্তুতিই শক্তি। যখন পর্যন্ত বিপদ সামনে আসে ততক্ষণে প্রস্তুতির সময় ফুরিয়ে যায়। এই প্রাচীরগুলোর কারণে যখন আক্রমণ হলো তখন নাগরিকদের ভয় লাগেনি। শিশুরা খেলছিল, ব্যবসায়ীরা তাদের কাজে ব্যস্ত ছিল, নারীরা তাদের পরিবারের যত্ন নিচ্ছিল, কারণ তারা নিশ্চিত ছিল যে তারা সুরক্ষিত। এই আত্মবিশ্বাস হঠাৎ আসেনি, এটি দীর্ঘদিনের চিন্তাভাবনা, পরিশ্রম এবং দূরদর্শিতার ফল ছিল। আমাদের আর্থিক জীবনেও এমন প্রাচীরের প্রয়োজন হয়। সঞ্চয়, বীমা, বিনিয়োগ, এগুলো সবই আমাদের সেই প্রাচীর যা আমাদের অনিশ্চয়তার আক্রমণ থেকে রক্ষা করে। যারা আগে থেকে বুঝে শুনে তাদের আর্থিক সুরক্ষার প্রস্তুতি নেয়, তারাই কঠিন সময়েও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। আর এটাই এই গল্পের আসল বার্তা। ডোন্ট ওয়েট ফর ট্রাভেল টু প্রিপেয়ার সো ওয়েল দ্যাট ট্রাভেল নেভার শেকস ইউ। যখন ব্যাবিলনের প্রাচীর শত্রুদের আটকে রাখছিল, তখন তা কেবল পাথরের কাঠামো ছিল না, বরং তা সেই সম্মিলিত বিচক্ষণতার প্রতীক ছিল যা আগত প্রজন্মের জন্য একটি শিক্ষা হয়ে রইল। এমন একটি শিক্ষা যা আজও ততটাই সত্য যতটা তখন ছিল। আমাদের জীবনেও এমন প্রাচীর তৈরি করা জরুরি, মানসিক শক্তি, আর্থিক শৃঙ্খলা এবং মানসিক স্পষ্টতা, যাতে জীবন যখন আমাদের ঘিরে ফেলে আমরা ভয় না পাই, বরং দাঁড়িয়ে যাই সেই ব্যাবিলনের মতো। যদি আপনার এই গল্পটি অনুপ্রেরণামূলক মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নিজেকে একটি প্রশ্ন করুন যে আমার জীবনে কি এমন কোনো প্রাচীর আছে যা আমাকে সুরক্ষিত রাখবে যখন কোনো বিপদ দরজায় কড়া নাড়বে। যাচাই করুন। এখন সময় এসেছে শেখার নয়, গ্রহণ করার, কারণ পরিবর্তনের আসল শুরু তখনই হয় যখন আমরা শিক্ষাকে কর্মে পরিণত করি। অধ্যায় ৮, ব্যাবিলনের উট ব্যবসায়ী। ব্যাবিলনের তপ্ত দুপুর আর বালি ঢাকা গলিগুলিতে যখন জীবনের সমস্যা মানুষকে তার অবস্থান মনে করিয়ে দিত, তখনই জন্ম নেয় একটি গল্প। এমন একজন মানুষের গল্প যে কখনো হার মানে না এবং তার পরিস্থিতিকে তার ভাগ্য বলে মেনে নেয় না। এই গল্পটি তারকাদ নামের একটি যুবকের, যে ক্ষুধার্ত, ক্লান্ত এবং সবচেয়ে বড় কথা নিজের ব্যর্থতাগুলোতে ভেঙে পড়েছে। তার কাছে না খাওয়ার মতো কিছু আছে, না পকেটে একটিও মুদ্রা, আর না এমন কোনো বন্ধু যে তাকে সাহায্য করতে পারে। সে রাস্তায় ঘুরে বেড়ায়, আশা করে যে কোনো পুরনো পরিচিত তাকে খাবার খাওয়াবে বা ধার দেবে, কিন্তু প্রতিটি দরজা বন্ধ থাকে। তার আত্মসম্মান চুপচাপ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। আর তখন তার চোখ পড়ে এমন একজন মানুষের উপর যে তার কঠোর পরিশ্রম, সততা এবং বিচক্ষণতা দিয়ে ধনী হয়েছে। দাবাসির, বাবিলনের উট ব্যবসায়ী। দাবাসির একসময় তারকাদের মতোই একজন গরিব এবং ঋণগ্রস্ত মানুষ ছিলেন। তিনিও একসময় নিজের পরিস্থিতি থেকে পালিয়ে গিয়েছিলেন, জীবন থেকে ক্লান্ত ছিলেন এবং নিজেকে দুর্বল মনে করেছিলেন। কিন্তু আজ তিনি ভিন্ন মানুষ, শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর্থিক স্বাধীন। যখন তারকাদ তার চোখে তাকায়, তখন সে নিজের মতোই একটি অতীত দেখতে পায়। এবং তখনই দাবাসির এমন একটি গল্প শোনায় যা কেবল একটি যাত্রা নয়, বরং আত্মার পুনর্জন্মের মতো। তিনি বলেন যে কিভাবে তিনি একসময় এতটাই ঋণগ্রস্ত ছিলেন যে তার মনে হয়েছিল জীবনে আর কোনো আশা অবশিষ্ট নেই। নিজের সমস্যা থেকে পালিয়ে তিনি অন্য দেশে চলে গেলেন, যেখানে তাকে একজন দাস হিসেবে বিক্রি করা হলো। সেখানকার জীবন এতটাই কঠিন ছিল যে তিনি তার ভেতরের মানুষটিকে হারিয়ে ফেলেছিলেন। কিন্তু একদিন এক নারী, যিনি নিজেও একজন দাসী ছিলেন, তাকে একটি প্রশ্ন করেন যা তার আত্মাকে নাড়িয়ে দেয়। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি দাসী হয়েই থাকতে চাও, নাকি এমন একজন মানুষ হবে যার শিরায় সাহস দৌড়ায়? এই প্রশ্ন দাবাসিরের ভেতর কিছু পরিবর্তন করে দেয়। সে বুঝতে পারে যে আসল দাসত্ব বাইরের হয় না, তা হয় আমাদের ভয়, আমাদের আলস্য এবং দায়িত্ব থেকে পালানোর অভ্যাস।
তারপর সে বাড়ি ফেরে এবং এবার কেবল নিজের ঋণ শোধ করার জন্যই নয়, বরং নিজেকে প্রমাণ করার জন্য। সে প্রতিটি মানুষের সাথে দেখা করে যাদের কাছ থেকে সে ধার নিয়েছিল, একটি পরিকল্পনা তৈরি করে, কঠোর পরিশ্রম করে, খরচ নিয়ন্ত্রণে রাখে এবং নিজের সততা দিয়ে প্রতিটি ঋণ শোধ করে। আর তারপর ধীরে ধীরে সে সেই মানুষটিতে পরিণত হয় যাকে আজ তার কাঁধ দেখছিল, একজন উট ব্যবসায়ী যে অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। এই পুরো গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে যতক্ষণ মানুষ জীবিত আছে ততক্ষণ পরিবর্তন সম্ভব। সমস্যা আসবে, হারও হবে, কিন্তু যদি আপনি দায়িত্ব নেবার সাহস জোগাড় করতে পারেন, তাহলে কোনো ঋণ এত বড় নয় যে তা শোধ করা না যায়, আর কোনো অন্ধকার এত গভীর নয় যে তাতে আলোর রেখা দেখা না যায়। দাবাসির আমাদের শেখান না যে কিভাবে ধনী হতে হয়, তিনি আমাদের শেখান যে আত্মসম্মান, সততা এবং আত্মনির্ভরশীলতাই আসল সম্পদ। যদি আপনিও আজ নিজেকে দুর্বল, সমস্যাগ্রস্ত বা পরাজিত অনুভব করছেন, তাহলে বিশ্বাস করুন আপনার ভেতর সেই আগুন আছে যা আপনাকে আবার দাঁড় করাতে পারে। আপনার যাত্রা হয়তো আজই শুরু হতে পারে, কিন্তু তার দিক নির্ধারিত হবে সেই সিদ্ধান্তর দ্বারা যেটা আপনি এখনই নেবেন। আপনি কি জীবনের সামনে হাঁটু গাড়বেন, নাকি দৃঢ়ভাবে দাঁড়াবেন যেমন দাবাসির দাঁড়িয়েছিল? সিদ্ধান্ত আপনার। অধ্যায় 9, ব্যাবিলনের মাটির ফলক। ব্যাবিলনের ভূমি একসময় কেবল ইট পাথরের নগরী ছিল না, তা ছিল একটি ধারণা, একটি সংস্কৃতি, যেখানে সমৃদ্ধিকে সম্মান জানানো হতো এবং জ্ঞানকে সম্পদের চেয়েও মূল্যবান মনে করা হতো। এই মহান শহরের দেওয়ালগুলির নিচে বহু শতাব্দী পের হয়ে যাবার পর যখন প্রত্নতাত্ত্বিকরা খনন কার্য শুরু করেন, তখন তারা এমন কিছু জিনিস খুঁজে পান যা কেবল ইতিহাস ছিল না, তা ছিল মানবজাতির জন্য একটি অমূল্য শিক্ষা। মাটির কিছু ফলক যার উপর প্রাচীন অক্ষরে লেখা ছিল একটি সাধারণ মানুষের সংগ্রামপূর্ণ কিন্তু আশা ভরা গল্প। এই গল্পটি ছিল দাবাসির নামের একজন ব্যক্তির, এমন একজন মানুষ যে তার জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। তার উপর ঋণের বোঝা ছিল, তার সম্মান ধুলায় মিশে গিয়েছিল এবং জীবন তার হাতের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সেই মানুষটির মধ্যে একটি জিনিস অবশিষ্ট ছিল, ইচ্ছা শক্তি, এবং সম্ভবত সেটাই তাকে সেই লাখ লাখ মানুষের থেকে আলাদা করে তোলে যারা পরিস্থিতির কাছে হার মেনে নেয়। দাবাসির কোনো রাজা ছিলেন না বা কোনো বড় ব্যবসায়ীও ছিলেন না। তিনিও আপনার এবং আমার মতোই একজন সাধারণ মানুষ ছিলেন। কিন্তু যখন জীবন তাকে সবচেয়ে গভীর অন্ধকারে ঠেলে দিল, তখন সে সেখানে থেমে থাকতে চায়নি। সে পথ খোঁজার সিদ্ধান্ত নিল। একসময় এমন এলো যখন সে নিজের বাড়ি ছেড়ে দূর দেশে দাসত্ব করতে চলে গেল, শুধু ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য। সেখানকার কঠিন জীবন তার ভেতরে কিছু পরিবর্তন করে দিল, একটি আগুন জ্বালিয়ে দিল যা তাকে বলছিল, তুমি এর চেয়ে বেশি কিছু, তুমি একজন দাস হয়ে মরবে না। ফিরে এসে দাবাসির ওই কাজ করল যা হয়তো আমাদের সবার করা উচিত। সে তার ঋণের মোকাবিলা করল, সে পালানোর পরিবর্তে সেগুলো শোধ করার পরিকল্পনা করল। সে তার আয়কে বিভিন্ন অংশে ভাগ করতে শিখল, কিছু অংশ প্রয়োজনের জন্য, কিছু ঋণ শোধ করার জন্য, আর কিছু ভবিষ্যতের জন্য সঞ্চয় করার জন্য। এটা সহজ ছিল না, কিন্তু সে হার মানেনি। মাটির সেই ফলকগুলোতে লিপিবদ্ধ প্রতিটি শব্দ মানুষের সেই জেদ যা পরিস্থিতি থেকে লড়তে জানে। এটা কেবল একটি ঋণ শোধ করার গল্প নয়, এটা আত্মসম্মান ফিরে পাওয়ার গল্প। যখন দাবাসির তার শেষ ঋণ শোধ করল, তখন তার কাছে কেবল খালি পকেট ছিল না, তার কাছে ছিল একটি নতুন চিন্তাভাবনা, একটি নতুন পরিচয়। সে এখন শুধু একজন মানুষ ছিল না, সে এমন একটি উদাহরণে পরিণত হয়েছিল সেই লাখ লাখ মানুষের জন্য যারা ভাবে যে দারিদ্র্য থেকে বের হওয়া অসম্ভব। এই গল্পে সেই সত্য আছে যা আমাদের সবাইকে স্পর্শ করে, কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোনো না কোনো রূপে নিজেদের জীবনের দাবাসির। আমাদের উপরেও দায়িত্ব আছে, ঋণ আছে, আশা আছে এবং কখনো কখনো সাহসও জবাব দিয়ে দেয়। কিন্তু এই গল্পে যে সবচেয়ে বড় বার্তা লুকিয়ে আছে তা হলো যে কোনো পরিস্থিতি স্থায়ী হয় না যদি আমাদের চিন্তাভাবনা এবং আমাদের মনোবল স্থায়ী থাকে। দাবাসির আমাদের দেখিয়েছেন যে মানুষ যতই নিচে নেমে যাক না কেন, যদি সে ওঠার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শক্তি তাকে আটকাতে পারে না। মাটির ফলকগুলোতে শত শত বছর আগে যে সত্য লেখা হয়েছিল তা আজও ততটাই জীবন্ত, কারণ তা মানুষের অনুভূতিকে স্পর্শ করে, সেই অনুভূতিকে যা বলে,
আমি আবার শুরু করতে পারি, আমি আবার হতে পারি, আমি আবার জিততে পারি। তো পরের বার যখন জীবন কঠিন মনে হবে, যখন ঋণ বা পরিস্থিতি আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করবে, তখন শুধু দাবাশিরকে মনে করবেন এবং জানবেন যে মাটির ফলকগুলোতে লিপিবদ্ধ এই গল্পটি শুধু ইতিহাস নয়, বরং আজও জীবন্ত আপনার ভেতরে। আপনিও কি সেই আগুন অনুভব করতে পারছেন? কারণ পরিবর্তনের শুরু এখন হতে পারে। অধ্যায় 10। ব্যাবিলনের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। ব্যাবিলনের সেই সোনালী গলিগুলোতে, যেখানে সূর্যের আলো বালির উপর ঝলমল করত এবং বাণিজ্যের প্রতিধ্বনি প্রতিটি কোণ থেকে শোনা যেত, সেখানে একটা গল্প বারবার পুনরাবৃত্তি হতো। এমন একজন মানুষের গল্প যাকে ভাগ্য নয়, বরং তার সাহস ধনী বানিয়েছিল। সেই গল্পটি ছিল শারুনাদা, যাকে লোকেরা ব্যাবিলনের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি বলতো। কিন্তু যদি আপনি তার জীবনের আসল ছবি দেখেন, তাহলে তাতে আপনি ভাগ্যর চেয়ে বেশি সংগ্রাম, আঘাত এবং ধাক্কা দেখতে পাবেন। শারুনাদা জীবনে শুরু করেছিলেন একজন দাস হিসাবে। ভাবুন, এমন একজন মানুষ যার না ছিল নিজের নাম, না স্বাধীনতা, না ভবিষ্যৎ। সে ছিল অন্যের সম্পত্তি, একটি বস্তু যাকে কেনা বেচা করা যেত। এবং তবুও সেই মানুষটি এমন কিছু করে দেখিয়েছিল যে পুরো ব্যাবিলনে তার উদাহরণ দেওয়া শুরু হলো। তার যাত্রা শুরু হয়েছিল যখন তাকে অন্য একজন দাসের সাথে বিক্রি করা হয়েছিল। হাদনাগুলা নামের একজন যুবক, যিনি একজন বণিকের পুত্র ছিলেন, কিন্তু জীবনের কঠিনতা থেকে অনভিজ্ঞ ছিলেন। পথে শারুনাদা তাকে তার অভিজ্ঞতা শোনালেন। তিনি বললেন যে কিভাবে তিনিও একসময় অসহায় ছিলেন, ক্ষুধার্ত, ভেঙে পড়া, কিন্তু তবুও তিনি হার মানেননি। তিনি নিজের সাথে প্রতিশ্রুতি করেছিলেন যে তিনি তার মালিকদের চেয়ে বেশি পরিশ্রম করবেন, শেখার কোনো সুযোগ ছাড়বেন না এবং প্রতিটি ছোট জিনিসকে একটি বড় শিক্ষা হিসাবে নেবেন। শারুনাদা খেতে কাজ করেছিলেন, দোকানে ভৃত্য হয়েছিলেন এবং অবশেষে নিজের গুণাবলীর জোরে একজন বণিকের বিশ্বাস অর্জন করেছিলেন। তিনি বলেন যে একদিন যখন তাকে এই বিকল্প দেওয়া হয়েছিল যে হয় সে বাকি জীবন একজন দাস হয়ে কাটাবে অথবা নিজের পরিশ্রম ও সততা দিয়ে নিজেকে স্বাধীন করবে, তখন সে দ্বিতীয় পথ বেছে নিয়েছিল। সে সময়কে নিজের সঙ্গী বানিয়েছিল, কষ্টকে নিজের শিক্ষক এবং প্রতিটি সুযোগকে একটি সিঁড়ির মতো ব্যবহার করেছিল এবং ধীরে ধীরে সে দাসত্বের শিকল ভাঙতে শুরু করল। যখন হাদনাগুলা, যে নিজেকে ভাগ্যবান মনে করত, শারুনাদার গল্প শুনল, তখন সে বুঝতে পারল যে আসল ভাগ্যবান সেই হয় যে পরিস্থিতি থেকে লড়ে এগিয়ে যায়। নট দ্য ওয়ান হু ইনহেরিটস ওয়েলথ, বাট দ্য ওয়ান হু আর্নস রেসপেক্ট। শারুনাদার গল্প আমাদের শেখায় যে জীবনে আসল ভাগ্য তা নয় যা আমাদের চাওয়া ছাড়াই পেয়ে যায়, বরং তা যা আমাদের ধারাবাহিকতা, আনুগত্য এবং পরিশ্রম দিয়ে নিজেই তৈরি হয়। এই পুরো যাত্রায় আবেগের গভীরতা আছে, কখনো ব্যথা, কখনো আশা, কখনো একাকিত্ব এবং শেষ পর্যন্ত এমন একটি শান্তি যা কেবল একজন বিজয়ী পায়। শারুনাদা নিজের জীবনকে এমন একটি উদাহরণে পরিণত করেছিলেন যা আজও শেখায় যে দাসত্ব কোনো স্থায়ী পরিচিতি নয় এবং দারিদ্র্য কোনো চূড়ান্ত শাস্তি নয়। যদি আপনার মধ্যে সাহস থাকে, পরিশ্রম করার জেদ থাকে এবং শেখার তৃষ্ণা থাকে, তাহলে পৃথিবীর কোনো শিকল আপনাকে আটকাতে পারে না। যখন আপনি শারুনাদার গল্প শোনেন, তখন আপনি কোথাও না কোথাও নিজেকে তার মধ্যে খুঁজে পান। আমাদের সবার জীবনেই সেই মুহূর্ত আসে যেখানে আমরা ভেঙে পড়ি, যেখানে মনে হয় যে আর কোনো পথ নেই, কিন্তু তখনই কোনো গল্প, কোনো চিন্তা, কোনো আত্মা আমাদের জাগিয়ে তোলে এবং বলে, ওঠো, তুমি আরও কিছু হতে পারো। দ্য রিয়েল রিচনেস লাইজ নট ইন গোল্ড বাট ইন ক্যারেক্টার, নট ইন লাক্সারি বাট ইন ভ্যালিউজ। এবং এটাই শারুনাদার গল্পের সারমর্ম। একজন দাস যিনি নিজের ভাগ্যকে নিজের রক্ত ঘাম দিয়ে পুনরায় লিখেছিলেন এবং ব্যাবিলনের সবচেয়ে ভাগ্যবান মানুষ হয়ে উঠেছিলেন। যদি আজ আপনি এই গল্প শুনছেন, তাহলে মনে রাখবেন আপনার ভাগ্য আপনার সিদ্ধান্তগুলোতে লুকিয়ে আছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনিও একদিন শারুনাদার মতো নিজের ওপর গর্ব করার সুযোগ অবশ্যই পাবেন। শুধু থামবেন না, মাথা নত করবেন না এবং কখনো হার মানবেন না। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।